শিল্প সমন্বয় চট্টগ্রামের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। শিল্প সমন্বয়ের অনলাইন উপস্থাপন কর্মসূচির চতুর্থ উপস্থাপন আপনাদের সামনে হাজির করছি। এর আগে আমরা যে তিনটি উপস্থাপন করেছি তার মধ্যে দুটি ছিল দক্ষিণ এশিয়া বা উপমহাদেশ সম্পর্কে। আমাদের পরিকল্পনায় রয়েছে যে আমরা আমাদের যে স্থানটি অর্থাৎ এই উপমহাদেশ বা দক্ষিণ এশিয়া এটি নিয়ে একটা সিরিজের মতো উপস্থাপন করব নানান বিষয় নানান দৃষ্টিকোণ থেকে। তো সেই উপস্থাপনটার মূল শিরোনাম আমরা দিয়েছিলাম দক্ষিণ এশীয় দৃশ্যকলার যাত্রাপথ। আজকে এর তৃতীয় পর্ব বা তৃতীয় বক্তৃতাটি আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। এর শিরোনাম হচ্ছে বিমূর্ত অভিব্যক্তিবাদ এবং বাংলাদেশের আধুনিকতা। বিমূর্ততা বিষয়টি নিয়ে আমাদের মধ্যে নানা অস্পষ্টতা রয়েছে। তৃতীয় মহাযুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে সূচিত বিমূর্ত অভিব্যক্তিবাদ এবং 50-এর দশকে এর অভিঘাতে আমাদের দেশে বিমূর্ততার চর্চা ও বিস্তৃতি নিয়ে বিশদ বিশ্লেষণের চেষ্টা করেছেন বিশিষ্ট দৃশ্যকলা শিল্পী ও চারুকলা ইনস্টিটিউট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ঢালী আল মামুন। যেহেতু বিমূর্ততা বিষয়টি চর্চিত হচ্ছে কিন্তু এর নানান দিক সম্পর্কে আমাদের আরো অবহিত হওয়া প্রয়োজন, সে কারণে এই আলোচনাটি একটি পর্বে করা যাচ্ছে না। বিষয়টি ঢালী আল মামুন 2 পর্বে উপস্থাপন করবেন। আজকে উপস্থাপিত হচ্ছে এটির প্রথম পর্ব। প্রথমে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য ধন্যবাদ জানাচ্ছি শিল্প সমন্বয়কে। আজকে যে বিষয় নির্ধারণ করেছে আলোচনা করার জন্য সেটি মূলত প্র্যাকটিসিং আর্টিস্ট এবং শিক্ষক হিসেবে আমার যে অভিজ্ঞতা তার আলোকেই আমি বলবার চেষ্টা করব, এবং বিষয় নির্বাচনের একটি জায়গা আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে আমি ভেবেছি বিমূর্ত অভিব্যক্তিবাদ এবং বাংলাদেশের আধুনিকতা। এই বিমূর্ত অভিব্যক্তিবাদের সাথে বাংলাদেশের আধুনিকতার একটি গভীর সম্পর্ক রয়েছে, সেটি একটি বড় কারণ এটিকে নির্বাচন করার। আর আরো অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে বিমূর্ত অভিব্যক্তিবাদ নিজেই এমন একটি আন্দোলন যার বহু মাত্রিকতা রয়েছে, বিশ্ব পরিসরে, রাজনৈতিক কারণে, সাংস্কৃতিক কারণে, সৃজনশীলতার কারণে, নানা দিক থেকেই একে দেখবার রয়েছে। এবং এটি এমন একটি সময়ে সংঘটিত হয়েছিল, পুরো সভ্যতার ইতিহাসে একটি সংকটময় অবস্থা ছিল সেই সময়, বিশেষ করে দ্বিতীয় মহাযুদ্ধের প্রাককাল। আমরা জানি যে দ্বিতীয় মহাযুদ্ধের প্রাককালে গোটা ইউরোপ জুড়ে রাজনৈতিক বাস্তবতার যে পরিস্থিতি তৈরি হয়েছিল, বিশেষ করে নাজিজম এবং অ্যান্টিসেমিটিজম, তার একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল এই বিংশ শতাব্দীতে মাইগ্রেশন, রিফিউজি এবং বিশেষ করে ইউরোপ থেকে আমেরিকাতে সমস্ত বুদ্ধিজীবী, চিন্তাবিদ, শিল্পী, সাংস্কৃতিক কর্মী এবং সাধারণ মানুষও পাড়ি জমান আমেরিকাতে। ঊনবিংশ শতাব্দীর শেষ থেকে বিংশ শতাব্দীর প্রথম ভাগে মার্কিন অর্থনীতি এবং রাজনীতি সংগঠিত হতে শুরু করে এবং দ্বিতীয় মহাযুদ্ধের সময় সেটি আরো সুসংগঠিতভাবে তাদের শক্তির একটি পরিচয় তৈরি হয়। বিশেষ করে হিটলারের পরাজয়ের মধ্যে দিয়ে আমেরিকার শক্তি গোটা বিশ্বব্যাপী আরো জোরদার হয়ে ওঠে। এর মধ্যে আমরা জানি যে বিংশ শতাব্দীর শুরুর দিকে সোভিয়েতে একটি বিপ্লব হয়েছিল, যে বিপ্লবের পরিপ্রেক্ষিতে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার বিপরীতে একটি পাল্টা ব্যবস্থা হিসেবে সমাজতান্ত্রিক কাঠামো এবং অর্থনৈতিক বৃত্তান্ত এবং সমাজ এর একটি প্রতিষ্ঠা পায় সোভিয়েত ইউনিয়নে, এবং সোভিয়েত ইউনিয়নকে কেন্দ্র করে পূর্ব ইউরোপ থেকে শুরু করে পরবর্তীতে আমরা এশিয়াতে সেটি বিস্তৃত হতে দেখি, এবং এর আন্দোলন এবং এরই বাস্তবতা বিশ্বের অন্যান্য স্থানেও সেটি বিস্তৃতি লাভ করে ল্যাটিন আমেরিকা, আফ্রিকা ইত্যাদি জায়গায়। ঠিক সেই সময় আমরা জানি যে ঊনবিংশ শতাব্দীর শেষ প্রান্তে এসে বিশেষ করে দৃশ্যকলা এবং শিল্পকলার ইতিহাসে প্যারিস একটি বড় কেন্দ্র হয়ে ওঠে, বিশেষ করে ইমপ্রেশনিস্ট আন্দোলনকে কেন্দ্র করে। 1930-এর দিক পর্যন্ত সেটি অব্যাহত ছিল নানা আন্দোলনের মধ্যে দিয়ে। ইউরোপের বিভিন্ন জায়গায় সেটি নানা
ইউরোপের এবং বিশ্বের অন্যান্য জায়গা থেকে শিল্পের প্যারিসে এই জমায়েত হতেন। কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধের পরবর্তী সময় সেটি সেই রাজধানীটি, বিশেষ করে সাংস্কৃতিক রাজধানী হিসেবে বা সৃজনশীলতার রাজধানী হিসেবে বা দৃশ্যকলার রাজধানী হিসেবে প্যারিস আর টিকে থাকতে পারলো না, সেটি স্থানান্তরিত হয়ে গেল নিউ ইয়র্কে। আমরা বুঝতে পারি যে তার মধ্যে দিয়ে নিউ ইয়র্কের, মানে বিশেষ করে আমেরিকার অর্থনীতি এবং রাজনীতি শক্তিমত্তা বিশ্বব্যাপী একটি নতুন ভাবে প্রভাব বিস্তার করবার সক্ষমতা অর্জন করে। তার সাথে সাথে সাংস্কৃতিক বাস্তবতাও পাল্টে যায়। এরই প্রাক্কালে যেসব শিল্পীরা ইউরোপ থেকে পাড়ি জমিয়েছিলেন, বিশেষ করে চিন্তাবিদ এবং কি অন্যান্য অনেক পেশার, অনেক শৃঙ্খলা মানুষজন সেখানে যে হাজির হন, তারা যাওয়ার সময় নিশ্চয়ই তাদের জ্ঞান এবং অভিজ্ঞতাগুলো সাথে সঙ্গে করে নিয়ে যান। সেটি আমেরিকাতে গিয়ে একটি নতুন বাস্তবতায় পড়ে নতুন ভাবে রূপান্তরিত হতে থাকে। আমরা দেখি 40-এর দশকের শুরু থেকেই আমেরিকাতে এই আন্দোলন সংগঠিত হতে শুরু করে। বিমূর্ত ব্যক্তিবাদ এমন একটি শিল্প আন্দোলন যেটি হয়তো গর্ভাশয় ইউরোপ থেকেই বা ইউরোপের নানা শিল্প ইতিহাসের সাথে গভীরভাবে সম্পর্কিত, কিন্তু এটি আত্মপরিচয় তৈরি হয় মার্কিন মূলকের শিল্প আন্দোলন হিসেবে, এবং যার মধ্যে দিয়ে আমেরিকান আর্টের নতুন এক পরিচয় বহন করে বিশ্বব্যাপী। এবং সেটি শুধুমাত্র আমেরিকাতেই নয়, সেটি একই সাথে ইউরোপও নয়, ইউরোপ ছাড়িয়ে বিশ্বের অন্যান্য মহাদেশেও কিন্তু এর বিস্তৃতি ঘটেছে, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, এশিয়া, বিভিন্ন দেশে। ফলে বাংলাদেশ, তৎকালীন পাকিস্তান সেই আন্দোলন বা সেই আন্দোলনের হাওয়া থেকে বিরত ছিল না। তারও প্রভাব আমাদের শিল্প আন্দোলনগুলিতে বা আমাদের শিল্প চর্চায় নানাভাবে আন্দোলিত করেছিল এবং প্রভাবিত করেছিল। সে বিষয়ে বিস্তারিত আলোচনা করার ইচ্ছা আছে। হয়তো এই আলোচনাটি এক পর্বে হয়তো সমাপ্ত করা সম্ভব হবে না। প্রথম পর্বে আমি চেষ্টা করব যে আমেরিকান অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজমের বৈশিষ্ট্য খুব সংক্ষিপ্ত আকারে উল্লেখ করার। বস্তুত এই যে বিমূর্ত অভিব্যক্তিবাদ, এইটি চিহ্নিত করেন প্রায় 40 দশকের মাঝামাঝি সময় রবার্ট কোর্টস, যিনি দেখেছেন যে নিউ ইয়র্ক স্কুলের শিল্পীদের মধ্যে একই সাথে কতগুলি জিনিসের সমন্বিত রূপ, বিমূর্ততা কিংবা সুরিয়ালিজম এবং অভিব্যক্তি একটি সমন্বিত রূপ আমরা এখানে লক্ষ্য করতে পারি, এই বিশেষ করে রবার্ট কোর্টসের মতামত অনুযায়ী। ফলে পরবর্তীতে আমরা দেখি যে রবার্ট কোর্টস সেটি নামকরণ করেন অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম, যারই বাংলা আমরা করেছি বিমূর্ত অভিব্যক্তি। এইসব নতুন প্রবণতা নিয়ে রাইনহার্ট ওই সময় একটি ছবি আঁকেন, যেটাকে আমরা ক্রমিক বৃক্ষ বলি। আমার মনে হয় সেটি একটি গুরুত্বপূর্ণ বৃক্ষ। আমার এই বৃক্ষটি যদি যথাযথভাবে আমরা পর্যবেক্ষণ করি, তাহলে নতুন এই আমেরিকান আর্টকে বুঝতে খুব সহজ হবে। বিশেষ করে এর ম্যাট্রিক্স, এর যে গর্ভাশয় রয়েছে, সেটি দেখলে আমরা বুঝবো যে একটি বৃক্ষ তার কাণ্ড থেকে শুরু করে তার শেকড়, এমনকি তার ডালপালা, তার পত্র পল্লবী, নানা রকম নামকরণের মধ্যে চিহ্নিত করা আছে। বস্তুত এটি আমেরিকান আর্ট, এমনকি এটি আমেরিকান সোসাইটিও। এবং এই বিমূর্ত অভিব্যক্তিবাদ সেটি দৃশ্যকলার ইতিহাসে এমনকি বিশ্ব শিল্পকলার ইতিহাসেও আমেরিকা তার আত্মপরিচয়কে খুঁজে পান দৃশ্যকলার ক্ষেত্রে এই বিমূর্ত অভিব্যক্তিবাদের মধ্যে দিয়ে। এই বিমূর্ত প্রকাশবাদের আগে মার্কিন চিত্রকলা মোটামুটি দুই ভাগে বিভক্ত বলা যেতে পারে। একটির মধ্যে রিজুয়ালিজম ছিল, স্থানিক বাস্তবতা, আর একটি সামাজিক বাস্তবতা। বিংশ শতাব্দীর প্রথম ভাগেই যখন সোভিয়েত বিপ্লব হয়েছিল, তখন সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্যে দিয়ে সমাজতান্ত্রিক আদর্শ এবং চিন্তার একটি আলাদা বৈশিষ্ট্য তৈরি হয়। তার আলোকে শিল্পকলার ক্ষেত্র তারা এক ধরনের নান্দনিক শৃঙ্খলার কে নির্মাণ করবার চেষ্টা করেন, যার নামকরণ করা হয়েছিল তখন সোশ্যাল রিয়ালিজম কিংবা সমাজতান্ত্রিক বা সামাজিক বাস্তবতা। আমরা দেখব ইভেন কি 30-এর দশকে যখন প্রথম ভাগে আমেরিকান গ্রেট ডিপ্রেশন নামে অর্থনৈতিক মন্দা হয়েছিল, তখনও আমরা যদি দেখি যে মেক্সিকান মোরালিস্টরা যেভাবে কাজ করেছেন, বিশেষ করে দিয়েগো রিবেরা রকফেলার কমিশন করছিলেন, তখন আমরা যে ধরনের কাজ তার মধ্যে দেখি সমাজতান্ত্রিক চিন্তকদের উপস্থিতি তার মুরালে, যেটি রকফেলার পছন্দ করেননি। এইরকম অনেক এবং এবং খুবই বিখ্যাত চিত্রকরদের মধ্যে ইভেন ব্যান্ডশা, পরবর্তীতে আমরা তার নাম পাবো, এরা এই ধরনের চর্চা করে এসেছিলেন। এবং এটারই
এই বিশেষ করে দ্বিতীয় মহাযুদ্ধের প্রাককালে যখন এই বিমূর্ত অভিব্যক্তিবাদ শুরু হলো, তার মধ্যে দিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বিশেষ করে একটি নতুন প্রকল্প নিয়েছিলেন। যদিও এই আন্দোলনটি পূর্বেই সংগঠিত হলো, এরা এখানে এসে নতুন করে এই বিশেষ করে অভিবাসীরা কি বাধ্য হয়ে স্থানচ্যুত হয়েছেন, মাতৃভূমিকে ত্যাগ করে এসছেন, ফলে তাদের মনোজগতে একটি আলাদা অভিব্যক্তি তৈরি হয়েছিল তখন। এই বিশেষ করে ইউরোপের যে একটি অমানবিক বাস্তবতা যারা গ্রহণ করেছিল, তার মধ্যে দিয়ে মানুষের অস্তিত্ব যে সংকট তৈরি হয়েছিল, এইসব নানাবিধ উপলব্ধি তাদেরকে তাড়িত করেছিল এবং তারা যে দৃশ্যকলার যে মেইন স্ট্রিম যে প্রচলন ছিল সেটিকে আর যথার্থ বা তার উপযোগিতাকে গ্রহণ করতে তারা পারেননি। তারা নতুন ভাবে ভাবতে শুরু করলেন এবং তারই একটি লক্ষণ আমরা নিউ ইয়র্কে দেখি। এবং এই নিউ ইয়র্কের এই অভিব্যক্তিবাদীদেরকে নানা নামে আখ্যায়িত করা হয়ে থাকে। কেউ কেউ বলে থাকেন অ্যাভাঙ্গার্দ আর্ট, কেউ কেউ নিউ ইয়র্ক স্কুল বলে থাকেন। এই ছবির তালিকার মধ্যে যাদের নাম, উইলিয়াম ডিকেনিন, উনি ডাচ আর্টিস্ট ছিলেন। অ্যাশেল গোর্কি, উনি আর্মেনিয়া থেকে এসেছিলেন। এরকম হ্যান্স হফম্যান জার্মানি থেকে এসেছিলেন। পিটার মন্ড্রিয়ান ইউরোপ থেকে, কর্নেট লেজিয়ার, মার্কস আর্নেস্ট, আজবেতো, এমনকি শিল্প সমালোচক, শিল্প ঐতিহাসিক প্যানপস্কিও এসেছিলেন। নিউ ইয়র্কের নিম্নবর্গীয় মানুষরা যেখানে থাকতেন, বিশেষ করে ওয়ার্কিং ক্লাস, সে অঞ্চলে তাদের বসবাস এবং তাদের একটি কেন্দ্র হিসেবে গড়ে তোলেন। তারা একটি আর্ট ক্লাবও করেছিলেন। এরা সকলেই এই ছবিতে যারা যারা বিমূর্ত অভিব্যক্তিবাদের সাথে সম্পর্কিত ছিলেন, এখানে তারা প্রত্যেকেই রয়েছেন। নিউ ইয়র্ক স্কুলের বিশেষ করে যেটাকে আর্ট ক্লাব বলছিলাম, সেখানে যারা প্রধান ব্যক্তি হিসেবে যুক্ত ছিলেন অ্যাশেল গোর্কি, পোলক, ডিকোনিন এবং রবার্ট মাদারওয়েল। তারপরে ফ্রান্স ক্লাইন, বার্নেট নিউম্যান, রবার্ট রোশনবার্গ, হ্যারন ফ্রান্কসাইলার এন্ড মার্ক রথ। তিনজন ক্রিটিক খুবই বিরাট ভূমিকা পালন করেছেন এই ক্ষেত্রে। প্রথমে ক্লেমেন্ট গ্রিনবার্গ, হ্যারল্ড রোজেনবার্গ এবং মেয়র শাপিরো। এই তিনজনের নানামুখী ভূমিকা ছিল। বিশেষ ক্লেমেন্ট গ্রিনবার্গকে বলা হয়ে থাকে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডভোকেট অফ দি অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম অ্যান্ড আমেরিকান মডার্ন আর্ট। এরা সকলেই কোনো না কোনো ভাবে বামপন্থী রাজনীতির সাথে যুক্ত ছিলেন। বলা যায় মার্ক্সীয় দর্শন দ্বারা প্রভাবিত। কিন্তু সমসাময়িক বিশ্বের যে রাজনীতি ছিল, বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের যে স্টালিনের ক্ষমতা, তারা সেটিকে অধিকাংশ অ্যান্টি স্টালিনিস্ট ছিলেন। আমরা দেখব যে এই ছবিটির মধ্যে দিয়ে যে কিভাবে আসলে বিমূর্ত প্রকাশবাদের সংমিশ্রণ ঘটেছিল কি কি সূত্র থেকে, মূলত ইউরোপ, কিন্তু তার সাথে সাথে ইউরোপ ছাড়িয়েও আরো কতগুলো জিনিস ঘটেছিল। বিশেষ করে যখন নিউ ইয়র্কে আর্ট ক্লাব হয়েছিল, সেই আর্ট ক্লাবে নানা ধরনের লোকের সমাবেশ করতো, আড্ডা হতো। অনেক শিল্পী ছিলেন, যেমন জন কেজ, যার নাম এখানে নেই, উনি একজন কম্পোজার ছিলেন, প্রাচ্য দেশীয় বিশেষ করে জাপানি জেন ফিলসফিদের আক্রান্ত ছিলেন এবং জেন ফিলসফির একজন ভক্ত ছিলেন। তিনি সেটিও একটি বড় ভূমিকা পালন করেছিল। আমরা জানি যে ঠিক এই সময়টাতে বিশেষ করে ইউরোপের প্রাচ্য দেশীয় দর্শন নিয়ে অনেক স্কলারদের ভ্রমণ এবং বক্তৃতাও তখন কিন্তু চলছিল নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায়। কলম্বিয়া ইউনিভার্সিটিতেও সেই ধরনের অনেক ঘটনা ঘটেছে এবং তারা এই সম্পর্কে সকলেই ওয়াকিবহাল ছিলেন। আমরা এই ছবিটির মধ্যে দিয়ে দেখি দুইজন শিল্পীর ইমেজ বিশেষ করে উপরে রয়েছে, একজন পিট মন্ড্রিয়ান আর একজন মেরো, নিচে অ্যাশেল গোর্কি। ফলে এই তিনজনের সমন্বয় একটা বড় ঘটনা হয়তোবা পরবর্তীতে আমরা দেখতে পাবো। অ্যাবস্ট্রাকশনের মধ্যে যে নন অবজেক্টিভিটি, রিডাকশন অফ ফর্ম, জ্যামেট্রিক, সাররিয়ালিজম, অবজেক্টিভ, ফিগারেটিভ, এক্সপ্রেসিভ, সাইকিক, অটোমেটিজম, বায়োমরফিজম, এগুলো সাররিয়ালিজমের মধ্যে ছিল। তার পরবর্তীতে আমরা দেখছি অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম, এগুলোর সংমিশ্রণে কিভাবে জন্ম নিল, তার একটি বৈশিষ্ট্য ছিল নন অবজেক্টিভিটি, নন ফিগারেটিভ, এক্সপ্রেসিভ, রিডাকশন অফ ফর্ম এন্ড অটোমেটিজম। এই চিঠিটি আমি রাখার উদ্দেশ্য হচ্ছে যে তখন আমরা বুঝতে পারবো যে তৎকালীন যে শিল্প চর্চার, বিশেষ করে মূল ধারার চর্চার ক্ষেত্রে যে নানা ধরনের প্রশাসনিক হিজমনি ছিল, তার বিপক্ষে এই শিল্পীদের একটা প্রতিবাদ ছিল এবং সেটারই একটি লক্ষণ এখানে দেখতে পাবো আমরা দেখতেই পারি যে তারা বলছেন যে নিম্ন স্বাক্ষরকারী আমরা বলছি যে এক্সিবিশন অর্গানাইজ করা হয়েছে এবং যারা এখানে নির্বাচক মন্ডলী রয়েছেন তাদের প্রতি আমাদের কোনো আস্থা নেই। এই 1950-এর দিকে এই দলের সদস্যরা বেশ কন্টেম্পোরারি আমেরিকান আর্ট অ্যাভাঙ্গার্দ, তাদের যে মন মানসিকতা এবং তাদের যে অ্যাটিটিউডস টুয়ার্ডস যে এস্টাবলিশমেন্ট, মিউজিয়াম, অর্গানাইজার অফ আর্ট এক্সিবিশন এবং তাদের যে চিন্তা, তার সাথে তাদের যে পার্থক্য, সেটি আমরা এই চিঠির মধ্যে পেতে পারি।
এখানে ক্লেমেন্ট গ্রিনবার্গ এবং হ্যারল্ড রোজেনবার্গ দুজনেই আছেন, এই দুই শিল্প সমালোচক এবং চিন্তক, যারা এই আমেরিকান আর্টকে বিশ্বব্যাপী পরিচিত করার এবং শিল্পীদেরকে নানাভাবে তুলে ধরা কিংবা তাদের চিন্তার ক্ষেত্রে ভূমিকা পালন করা ইত্যাদি তারা করেছেন, এবং ব্যাখ্যা করা তাদের মনোজগৎকে, তাদের শিল্পকে, তাদের শিল্পের শরীর এবং শিল্পের মন, এই সবগুলোকে ব্যাখ্যা করার ক্ষেত্রে এই দুজনের ভূমিকা বড় বেশি ছিল। এবং এদের অধিকাংশই কিন্তু বস্তুত মার্কসিস্ট ছিলেন এবং বামপন্থী রাজনীতি বা মতাদর্শের সাথে সম্পৃক্ত ছিলেন। কথিত আছে ক্লেমেন্ট গ্রিনবার্গ ওয়াজ ট্রটস্কাইট। ক্লেমেন্ট গ্রিনবার্গ যেমন বলেছেন যে রিয়েলিস্টিক ন্যাচারালিস্ট আর্ট হ্যাড disabled the medium, using art to the conceal art. Modernism used art to call attention to art. এগুলো খুবই ইন্টারেস্টিং জায়গা। আমি মনে করি এগুলো এই মডার্নিজমকে বিশেষ করে বিমূর্ত অভিব্যক্তিবাদকে বোঝা এবং আধুনিকতাকে বোঝার জন্য এই কথাগুলো খুব জরুরি। Art should be the non-objective with no illusion of reference to the physical world. Art should be the true to its medium. High art should transcend popular appeal. এগুলো সবটাই আমরা বুঝতে পারি যে, এবং শিল্পকে যে এক ধরনের অভিজাত পরিভাষায় যুক্ত করা আছে, অভিজাত এবং অনভিজাত বিভক্তিকরণ করা আছে আধুনিকতার মধ্যে, যে এক ধরনের কম্পার্টমেন্টালাইজেশন ছিল, তারও লক্ষণ আমরা এখানে দেখতে পাই। আমরা দেখতে পাই এটিও ক্লেমেন্ট গ্রিনবার্গ যে উনি চিত্রকলা সম্পর্কে কিভাবে বলেছেন যে, so then when it comes to painting, what is unique to the nature of its medium? মাধ্যমের যে বৈশিষ্ট্য সেইটাকেই উনি কিন্তু অনেক বড় করে দেখছেন। বিশেষ করে আমরা জানি যে রেনেসাঁ পরবর্তী শিল্প চর্চা, শিল্পকলা কি করে বাস্তবতাকে হাইড করেছে এবং একটি শিল্পকর্মকে একটি স্বয়ম্ভু সত্তা হিসেবে বিবেচনা করেছে, এবং বিশেষ করে একটি দ্বিমাত্রিক ক্যানভাস এবং ইলিউশন, বিভ্রম কে যেভাবে হাজির করেছেন, দ্বিমাত্রিক ক্যানভাসকে টোটালি অস্বীকার করা হয়েছে রেনেসাঁ পরবর্তী আর্ট, বিশেষ করে ইমপ্রেশনিজম মানে বিম্ববাদের আগ পর্যন্ত আমরা যে শিল্প চর্চা দেখি সেখানে অন্ততপক্ষে সেটি কিন্তু উপস্থিত ছিল। সেইটারই আমার মনে হয় একটি চরম প্রতিক্রিয়া হিসেবে এখানে আমরা দেখতে পারি। পশ্চিমা শিল্পকলার ইতিহাস তাদের চিন্তার সমান্তরালভাবে প্রবাহমান ছিল, অর্থাৎ অন্যান্য যে চিন্তার জগৎ ছিল, রাজনীতি, দর্শন এবং অন্যান্য জ্ঞানকাণ্ডের যে শৃঙ্খলা, তার মধ্যে যেসব চিন্তা উপস্থিত হয়েছে তার একটি নির্যাস কিংবা তার একটি সমান্তরাল প্রবাহ শিল্প কিংবা সৃজনশীলতার মধ্যে প্রবাহিত ছিল। তারই একটি পরোক্ষ উপলব্ধি আমরা এখানে দেখতে পাই যে এক্সিস্টেন্স অফ ম্যাটেরিয়ালস, এক্সিস্টেন্স অফ মিডিয়াম, অর্থাৎ মাধ্যমের অস্তিত্ব ইত্যাদি জিনিসকে কিন্তু স্বীকার করা এবং গ্রহণ করা। একটি ক্যানভাস যে মূলত ফ্ল্যাট সারফেস, সেটির একটি গুরুত্ব থাকা উচিত, এবং এর গঠন প্রণালী, এর মধ্যে যে সংগঠিত ক্রিয়াকলাপ সেগুলোকেও গুরুত্ব দেওয়া, এবং উপাদান এবং প্রক্রিয়া সবগুলোই একটি গুরুত্বের জায়গায় রয়েছে। The essence of modernism lies, as I see it, in the use of characteristic method of discipline. Could criticize the discipline itself, not in order to subvert it, but to entrench it more firmly in its area of competence. আমার মনে হয় খুবই ইন্টারেস্টিংলি এটা আমরা বুঝতে পারি যে পশ্চিমা দর্শনের ইতিহাসের যদি আমরা একটু পিছনে ফিরে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে আলোকায়নের পরে যে দার্শনিক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মডার্নিজমের ক্ষেত্রে, ইমানুয়েল কান্ট, তার একটি ছায়া এখানে রয়েছে। ক্লেমেন্ট গ্রিনবার্গ যেমন বলেছেন যে আধুনিকতার মর্মার্থকে যেভাবে আমি জেনেছি, তার রীতি বা অনুশাসন বা শৃঙ্খলা নিজের সমালোচনার জন্য যে পদ্ধতিগত বৈশিষ্ট্যকে ব্যবহার করেছে, তা ওই শৃঙ্খলাকে বাতিল বা খারিজ করে দেওয়ার জন্য নয়, বরং এর মধ্যে যে সক্ষমতা রয়েছে তার সাথে আরো গভীরভাবে যুক্ত হওয়া, এটি উনি উল্লেখ করবার চেষ্টা করেছেন। এই সমালোচনার মাধ্যমে শৃঙ্খলা বা মাধ্যমের মধ্যে যে ভিন্ন ভিন্ন শৃঙ্খলা থেকে যে ধারণকৃত উপাদান সমূহ মুছে ফেলা, বা যার ফলশ্রুতিতে প্রত্যেকের মাধ্যমে শিল্প শৃঙ্খলাকে বিশুদ্ধতায় রূপান্তরিত হবে। অর্থাৎ এই এই যে আত্মসমালোচনার মধ্যে দিয়ে এটি খুব ইন্টারেস্টিং যে মডার্নিজমকে বোঝার জন্য, যে মডার্নিজম কি করে ক্রমান্বয়ে নিজেকে একটা কম্পার্টমেন্টাল এর মধ্যে প্রবেশ করেছেন, যেটি ক্লেমেন্ট গ্রিনবার্গের মধ্যে আমরা দেখতে পাই। যিনি উল্লেখ করেছেন যে এই আত্মসমালোচনার মধ্যে দিয়ে আমরা যে অন্য শৃঙ্খলা থেকে যেসব জিনিস ধার করেছি তা সেগুলোকে মুছে ফেলা, এবং একই সাথে আমরা একটি বিশুদ্ধতার দিকে ধাবিত হওয়া। বিশুদ্ধতার মধ্যে খুঁজতে গিয়ে আমরা এর উন্নততর গুণাগুণের একটা নিশ্চয়তা প্রদান করতে পারি। সেটি আমরা মনে হয় দেখতে পাবো পরবর্তীতে এইসব
শিল্পীদের মধ্যে অনেকের ক্ষেত্রেই সেটি প্রতীয়মান ছিল বা প্রতিবিম্বিত হয়েছে। হ্যারল্ড রোজেনবার্গ আরেকজন গুরুত্বপূর্ণ শিল্প সমালোচক, লেখক, শিক্ষক, দার্শনিক। উনি প্রথম এই শব্দটি কয়েন করেন অ্যাকশন পেইন্টিং, এবং পরবর্তীতে যেটি চিহ্নিত হয় বিমূর্ত অভিব্যক্তিবাদ হিসেবে। এই কথার মধ্যে দিয়ে আমরা যেটি বুঝতে পারি, ক্যানভাস মানে ক্যানভাসের যে জায়গাটি, সেটি আর সেই পূর্বের যে আমরা দৃশ্য অভিজ্ঞতার কিংবা অক্ষিপট নির্ভর যে অভিজ্ঞতার একটা রিপ্রোডাকশন বা ইলাস্ট্রেশন কি প্রকাশ করতাম, তার পরিবর্তে বরঞ্চ আমরা চেষ্টা করলাম এর মধ্যে একটি অ্যাক্ট করার জন্য, একটা পারফরমেটিভ অ্যাক্ট করার জন্য। অর্থাৎ ক্যানভাসের সাথে আমার ব্যক্তির যে সম্পর্ক, ক্যানভাসের এক্সিস্টেন্স এবং আমার এক্সিস্টেন্স, এই দুইয়ের পারস্পরিক সম্পর্ককেই উনি তুলে ধরবার চেষ্টা করেছেন। কিন্তু সত্যিকার অর্থে আমরা আমাদের যে পূর্ব ধারণা চিত্রকলা সম্পর্কে, যেটি হওয়ার ক্ষেত্রে ছিল ছবি নামে, পেন্টিং নামে, সেটি হয়ে উঠলো না। আমরা দেখলাম যে এই বিমূর্ত প্রকাশবাদে অনেক শিল্পীর মধ্যেই দেখলাম যে এটি একটি ইভেন্ট, একটি ঘটনাচক্র হয়ে উঠল। বিশেষ করে আমরা যদি জ্যাকসন পোলককে দেখি কিংবা অন্যদেরকে যখন দেখি যে উপাদান, প্রক্রিয়া এবং প্রকরণকে যেভাবে তারা ব্যবহার করেছেন, তাদের বডি, দেহ, মন এবং আচরণ, সবটা মিলিয়ে আমরা এটিকে একটা ইভেন্ট হিসেবে বিবেচনা করতে পারি। হ্যারল্ড রোজেনবার্গ একটি কথা আমাকে উল্লেখ করতে হয়, it is not logical for art to be logical. Art goes against the grain of the time as readily as it goes with it, and at the very same moment, instead of seeking the nearest exist. Art responds to a new situation by the uncovering the labyrinth of problems. শিল্প বস্তুতেই যে আর লজিককে সেভাবে বিবেচনা করছে না, অর্থাৎ যৌক্তিকতাকে সেভাবে বিবেচনা করছে না। It's very contradictory with the modernism. এখানেই আমরা দেখি যে ক্লিমেন্ট গ্রিনবার্গের সাথে রোজেনবার্গের একটি পার্থক্য রয়েছে। রোজেনবার্গ অনেক বেশি ভাবনার দিক থেকে, চিন্তার দিক থেকে জিনিসটিকে দেখবার চেষ্টা করেছেন, আর ক্লিমেন্ট গ্রিনবার্গ অনেকটাই অপটিক্যালি দেখতে চেয়েছেন। এই পার্থক্যটা এখানে চিহ্নিত হয়েছে, বিশেষ করে এই বক্তব্যটার মধ্যে দিয়ে। এই কথাটি যদিও জ্যাকসন পোলককে কেন্দ্র করে, আমি মনে করি এটি খুবই গুরুত্বপূর্ণ এই অর্থে যে বুঝতে পারবো বিমূর্ত অভিব্যক্তিবাদের মধ্যে কি ঘটেছিল। বিশেষ করে one of the great leader of abstract expressionism, the big movement came when it was decided to paint. অর্থাৎ একটা বড় মুহূর্ত তখনই আসে যখন একজন ভাবলেন যে পেইন্ট করবেন, জাস্ট টু পেইন্ট। অন্য তার বিষয়, চিন্তা, চেতনা, আগের যে পূর্বের যে ধারণা চিত্রকলা সম্পর্কে, সেইটা নিয়ে শুধু পেইন্ট করা। gesture, the body on the canvas was gesture of liberation from value. অর্থাৎ এই যে তার দেহভঙ্গি কিংবা তার যে রং লেপনের যে ভঙ্গি, এটি আসলে একটি স্বাধীনতা লাভের উপায়। কিসের থেকে? ভ্যালু থেকে, রাজনীতি থেকে, নান্দনিক শৃঙ্খলা থেকে, নৈতিকতা থেকে। এটি 1947 সালের দিকে অ্যাকচুয়ালি এই জিনিসটি ঘটে জ্যাকসন পোলকের মাধ্যমে। আরেকজন খুবই গুরুত্বপূর্ণ শিল্প সমালোচক, শিক্ষক, মনে করি তাকে নিয়ে আলোচনাটা করাটা খুবই জরুরি, এই অর্থে যে তিনি এটি অনেক বড় ভূমিকা পালন করেছেন একজন শিক্ষক হিসেবে। 1929-এর দিকে উনি পিএইচডি করেছেন কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে। পরবর্তীতে কলম্বিয়া ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন এবং শিল্প ইতিহাস পড়িয়েছিলেন, এবং তিনি প্রফেসর এমেরিটাস হিসেবে কাজ করেছেন শেষের দিকে তার জীবনে। এখানে বলা এবং উল্লেখ করা খুব প্রয়োজন যে এই বিমূর্ত অভিব্যক্তিবাদ পরবর্তীতে আমেরিকান প্রশাসনের, বিশেষ করে রাষ্ট্র প্রশাসনের একটি যন্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছিল। তখন আমরা জানি যে গোটা বিশ্ব দুই ভাগে বিভক্ত ছিল, একদিকে সমাজতান্ত্রিক বাস্তবতা, অন্যদিকে ধনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। ফলে আমেরিকা যেহেতু ধনতন্ত্রের একটি নেতা হয়ে ওঠেন দ্বিতীয় মহাযুদ্ধ পরবর্তী সময়ে, তারা নতুন ভাবে তাদের কর্তৃত্ব স্থাপন করার জন্য বিশ্বব্যাপী নানাভাবেই তারা কর্মকাণ্ড চালিয়েছেন। এমনকি তাদের স্টেট ডিপার্টমেন্ট সংস্কৃতিকে বিবেচনা করত যে যুদ্ধক্ষেত্রে প্রথম সারি, এমনকি সৈনিকদের আগে সংস্কৃতি উপস্থিত থাকে। সেই হিসেবে বিমূর্ত প্রকাশবাদ এর মধ্যে যে দুটি উপাদানকে তারা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেছিলেন, সেগুলোকে সমাজতান্ত্রিক বাস্তবতার বিপক্ষে দাঁড় করাবার চেষ্টা করেছেন। তার মধ্যে একটি হচ্ছে ব্যক্তির স্বাতন্ত্রতা এবং ব্যক্তির স্বাধীনতা। আগে উল্লেখ করেছিলাম আমেরিকার চিত্রকলা দুই ভাগে বিভক্ত ছিল, রিজিওনালিজম এবং সমাজতান্ত্রিক বাস্তবতা। এই দুটির মধ্যেই কিন্তু আমরা দেখি ব্যক্তির স্বাতন্ত্রতা এবং ব্যক্তির স্বাধীনতা বিশেষ করে খুব বেশি উপস্থিত হওয়ার সুযোগ ছিল না। সেটি আদর্শিক এবং নানা কারণে সেটি সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু বিমূর্ত প্রকাশবাদীদের মধ্যে তারা যেহেতু অধিকাংশই অভিবাসী ছিলেন, তাদের অস্তিত্ব সংকটে একটি প্রকট ভূমিকা পালন করেছেন। তারা ব্যক্তি অস্তিত্বকে
অনেক গুরুত্ব সহকারে বিবেচনা করতেন। হ্যারল্ড রোজেনবার্গ অনেক ক্ষেত্রেই বলেছেন যে শিল্পকে জীবন থেকে বিচ্ছিন্ন করা যায় না। তার যদিও এটি অনেক ক্ষেত্রেই আমরা দেখি ক্লেমেন্ট গ্রিনবার্গের সাথে সাংঘর্ষিক। ক্লেমেন্ট গ্রিনবার্গ যতটা প্রথা বিরুদ্ধ হলো রীতি আনুগত্যের কথা কিংবা শিল্পের যে মৌলিক শৃঙ্খলা এবং নীতিমালা তার প্রতি যতটা গুরুত্ব দিয়েছেন ততটা শিল্পীর জীবনের প্রতি সেইভাবে হয়তো তিনি উল্লেখ করতে চাননি, কিন্তু রোজেনবার্গ সেটি বারবারই উল্লেখ করেছেন। 50s এর দিকে, বিশেষ করে 55 এর দিকে আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট নিউ ইয়র্কের মডার্ন আর্ট মিউজিয়ামের সাথে সম্মিলিতভাবে, মডার্ন আর্ট মিউজিয়ামের একটি বড় দায়িত্ব তখন রকফেলাররা ছিলেন, সেইটির সাথে সম্মিলিতভাবে বিশেষ করে সিআইএ তখন ফান্ড করতেন যে আমেরিকান কালচারকে একটা এক্সপোর্ট করার উপলক্ষ হিসেবে এই বিমূর্ত অভিব্যক্তিবাদী এবং চিত্রকলা, আমেরিকান চিত্রকলাকে ইউরোপে একটা ট্রাভেল শো তৈরি করেন, যেটি 55 এর দিকে প্যারিসে হয় এবং 1956 এর প্রথম ভাগে টেট মর্টনে হয়েছে। সেই সময় তার একজন আলোচক হিসেবে, অ্যাডভোকেট হিসেবে মেয়র শ্যাপিরো সরকার কর্তৃক তিনি প্রতিনিধি হয়ে যান এবং এটি নিয়ে অনেক বিতর্ক আছে, এটি তর্ক বিতর্ক আছে। জন বার্জারও অনেক লেখালেখি করেছেন। তো মূলত মেয়র শ্যাপিরো এই ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করেছেন। তারই কথা, the movement of abstract art bears within itself at almost every point the mark of changing material and psychological condition surroundings modern culture. আমি এই পার্টিজান রিভিউর এটি এই জন্যই দিলাম যে পার্টিজান রিভিউ ছিল নিউ ইয়র্ক বেস একটি বামপন্থী পত্রিকা, যেটি 50 থেকে 60 দশক অব্দি সিআইএ ফান্ডেড ছিল। এটি প্রথমেই ছিল, এটির মধ্যে একটি অ্যান্টি স্ট্যালিনিজম ছিল, যদিও এরা বামপন্থী ছিল, পরবর্তীতে এটা ক্রমে রূপান্তরিত হয়েছে অ্যান্টি কমিউনিজম, এবং এরা বড় অ্যাডভোকেট ছিল বিমূর্ত প্রকাশবাদের বা বিমুক্ত অভিব্যক্তিবাদের। ঠিক অন্যদিকে ব্রিটেনে একটি পত্রিকা ছিল এনকাউন্টার, যে পত্রিকাটির সম্পাদক ছিলেন বিখ্যাত কবি স্টিফেন স্প্যান্ডার, যিনি বামপন্থী বলে পরিচিত ছিলেন, কিন্তু যেভাবে হোক সেই পত্রিকারও ফান্ডিং ছিল মার্কিন গোয়েন্দা বিভাগের। মার্কিন গোয়েন্দা বিভাগের অন্তর্ভুক্ত অনেকগুলি সাংস্কৃতিক পরিকাঠামো ছিল, বিভিন্ন ভাবে, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন এমনকি ব্যক্তি বিশেষের মাধ্যমে সেগুলো অর্থ বিতরণ হতো। এটি একটি আলাদা চ্যাপ্টার, এটি আলোচনা করতে গেলে আরো বিস্তৃত সময় প্রয়োজন হবে আমার মনে হয়। এটি জাস্ট আমি উল্লেখ করলাম এই কারণে যে বিমূর্ত প্রকাশবাদ কতটা গুরুত্বপূর্ণ ছিল। এইরকম একটি স্নায়ুযুদ্ধের সময় অনেক গ্রন্থ রচিত হয়েছে স্নায়ুযুদ্ধ এবং বিমূর্ত প্রকাশবাদকে কেন্দ্র করে। যেই প্রদর্শনীটি টেট মর্টনে গিয়েছিল সেইটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, সেটি টেটের পেপারস নিয়ে অনেকে গবেষণা করেছেন, সেইটারই সূত্র ধরে আমি আজকে লেখাটি এখানে উপস্থাপন করলাম। খুবই অনেকেই বিস্মিত হয়েছেন যে শ্যাপিরো কি করে এই বিশেষ করে ফ্রি, স্বাধীনতা, এগুলোকে অনেক বেশি অফার করেছেন তার বক্তৃতায়। তিনি কয়েকটি জায়গায় বক্তৃতা দিয়েছেন, বিবিসি রেডিওতে বক্তৃতা দিয়েছেন, স্ল্যাড স্কুলে বক্তৃতা দিয়েছেন, এছাড়া আরো কয়েকটি জায়গায় বিশেষ করে আমেরিকান আর্ট নিয়ে কথা বলেছেন। এখানে সম্ভবত এটি তার কোটেশন, this work in the creation of appeal or full experience of suicide despair of those who were completely trapped within their own dead subjectivity. এটি মূলত ব্রিটিশ লেখক জন বার্জারের প্রতিক্রিয়া মেয়র শ্যাপিরোর লেখার প্রতিক্রিয়া হিসেবে তিনি এইভাবে লিখেছেন। এরিক ফ্রমের একটা রেফারেন্স দিয়ে বলেছেন, most important book, The Fear of Freedom. Destructiveness is a result of unlived life. Behind the work is same motive, revenge against the subjective fears, as there is behind the political policy of clinging to the protection of hydrogen bomb. অর্থাৎ এই যে একটি কথা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি, মানে সেই সময় জন বার্জার নিউ স্টেটসম্যান এবং নেশন পত্রিকাতে এই প্রদর্শনী পর্যালোচনা করেছিলেন। তিনি এইভাবে বলেছেন যে এই কাজগুলো তাদের সৃষ্টি এবং আবেদনে যারা তাদের নিজের মৃত্যু এবং অবজেক্টিভিটির মধ্যে পুরোপুরি আটকা পড়েছেন তাদের আত্মঘাতী হতাশার একটি সম্পূর্ণ প্রকাশ। এবং এই যে এরিক ফ্রমের যে গ্রন্থটির কথা উনি উল্লেখ করেই বলেছেন যে ফিয়ার অফ ফ্রিডমে ধ্বংসাত্মক হলো অব্যক্ত জীবনের ফল। হাইড্রোজেন বোমকে যে সুরক্ষার রাজনীতির যে নীতিমালা রয়েছে এবং বিষয়ভিত্তির প্রতি যে ভয় রয়েছে, এর বিরুদ্ধে প্রতিক্রিয়া ব্যক্ত করার একটি উপায় রয়েছে। আমরা আজকে যেই
এই পরিপ্রেক্ষিতে যে তিনজন শিল্পীকে নিয়ে নিয়ে আলোচনা করবো। এখানে অনেক শিল্পী উপস্থিত ছিলেন, অনেকেরই অনেক গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন আছে, কিন্তু বহুলভাবে চর্চিত যে তিনজন শিল্পী কন্ট্রিবিউশনের কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন, কেন্দ্রেই রয়েছেন জ্যাকসন পোলক, উপরে উইলিয়াম ডিকুনিন, নিচে মার্ক রথ। উপরের দুইজন জ্যাকসন পোলক এবং উইলিয়াম ডিকুনিনকে সমালোচকরা চিহ্নিত করেছেন বিশেষ করে অ্যাকশন পেইন্টার হিসেবে, আর নিচে মার্ক রথ কালারফিল্ড নামে আরেকটি গ্রুপ হিসেবে চিহ্নিত, সেই গ্রুপের একজন শিল্পী হিসেবে চিহ্নিত। আমরা আজকে আলোচনায় এই তিনজনের মধ্যে সীমাবদ্ধ রাখবো, কারণ আমি জানি এদের প্রত্যেককে নিয়ে নানাভাবে আলোচনা করা রয়েছে এবং এই তিনজনকে নিয়েও অ্যাকচুয়ালি বহুদিন আলোচনা করা যেতে পারে। আমি খুব সংক্ষিপ্ত আকারেই এই তিনজনের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করবার চেষ্টা করবো আজকে। যদি আমরা বলি বিমূর্ত অভিব্যক্তিবাদের দর্শন, অর্থাৎ তারা মানুষের অস্তিত্বের যে অনুসন্ধান করেছে সেই প্রশ্নের মধ্যেই কিন্তু এর উত্তর নিহিত। ব্যক্তির নিজের সাথে নিজের যে মানসিক লড়াই, মানুষ এবং প্রকৃতির মধ্যে যে দ্বান্দ্বিক সংগ্রাম, আধ্যাত্মিক এবং পরলৌকিক সাধনার মাঝে যে প্রশান্তি, এটি আমার মনে হয় আগে যে যুদ্ধপূর্ব যে পরিস্থিতি ছিল কিংবা যুদ্ধের মধ্যে যে পরিস্থিতি ছিল, সেটি যে ক্রমাগতভাবে মানবিকতা যে বিপর্যিত হয়েছিল, বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল, যেটি আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় যে অভিজ্ঞতা আমরা লাভ করেছিলাম অনেকটা তদ্রুপ, কিন্তু তার চেয়ে অনেক বেশি গোটা ইউরোপ জুড়ে সেরকম একটি পরিস্থিতি ছিল। ফলে আমরা বুঝতে পারি যে আমাদের যে অভিজ্ঞতা তার সাথে একটি সম্পর্ক রয়েছে। বিশেষ করে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় যে মানবিক বিপর্যয় এখানে ঘটেছিল এবং মানুষের অস্তিত্বের যে সংকট তৈরি হয়েছিল, সেটি আমার মনে হয় গোটা ইউরোপ জুড়ে চিন্তা এবং সৃজনশীলতা এবং সংবেদনশীলতাকে গভীরভাবে আলোড়িত করে এবং আক্রান্ত করে। তারই একটি প্রতিনিধিত্ব করে এই বিমূর্ত অভিব্যক্তিবাদের চিন্তার অন্তরালে। বিমূর্ত অভিব্যক্তিবাদ যারা অ্যাকশন পেইন্টিং এই শৃঙ্খলা কিংবা এই বিভাজনের মধ্যে যুক্ত ছিলেন বা যাদেরকে চিহ্নিত করা হয়েছে, তাদের মধ্যে এখানে জ্যাকসন পোলকের পেইন্টিং রয়েছে, যিনি হি ওয়াজ দ্য লিডার অফ অ্যাকশন পেইন্টিং। সেই কারণেই তার ছবির পাশে কৃষ্ণা ডিকুনিন, অ্যালেন ডিকুনিন, ফ্রান্স ক্লেন খুবই বিখ্যাত, আর্শেল গোর্কি খুবই গুরুত্বপূর্ণ শিল্পী, যিনি আর্মেনিয়া থেকে এসেছিলেন। তিনিও আর্মেনিয়াতে একটি জেনোসাইড হয়েছিল বিংশ শতাব্দীর প্রথম দিকে, সেই কারণে তাকেও দেশ ত্যাগ করতে হয়েছে। অক্টোবি, রবার্ট মাদ্রোলে খুবই গুরুত্বপূর্ণ শিল্পী, লুসিয়া ফন্তানা তার নানা কারণে, তারা আঙ্গিক ইত্যাদি কারণে খুবই গুরুত্বপূর্ণ শিল্পী জন্ম, এরা প্রত্যেকেই গুরুত্বপূর্ণ শিল্পী। আর আমি যেটা কালারফিল্ড বললাম, তার নেতৃত্বে হয়তো মার্ক রথকে ধরা হয়ে থাকে। বার্নার্ড নিউম্যান, হ্যান্স হফম্যান শিক্ষক হিসেবে বিরাট তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ইমিগ্রেন্ট হয়ে এসেছিলেন আমেরিকাতে এবং তিনি একই সাথে শিক্ষক এবং শিল্পী হিসেবে খুবই প্রভাবশালী ছিলেন। স্টিল, গটলিব মাদারওয়েল, রাইনহার্ট খুবই ইন্টারেস্টিং। আমরা যে প্রথমে যে বৃক্ষটি দেখালাম, কমিক বৃক্ষ, কিংবা যে ম্যাপটি দেখালাম আমেরিকান আর্টের, সেটি রাইনহার্টের করা। হ্যারেন্স ফ্রাঙ্কলার একজন খুবই গুরুত্বপূর্ণ, তার কন্ট্রিবিউশন অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম। এই দুটি ছবি দেখলেই কিন্তু আমরা খুব মজা করে বুঝতে পারবো যে এই যে অ্যাকশন এবং কালারফিল্ড দুটি ভাগে বিভক্ত করা হয়েছে, তাদের দুইজনের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে এই ছবি দুটির মধ্যে সেটি প্রতিবিম্বিত। বিশেষ করে ছবি দুটির রিপ্রেজেন্টেশনের মধ্যেই রয়েছে। কি করে জ্যাকসন পোলক তার দেহভঙ্গি এবং চিত্রকলা নির্মাণের যে তার প্রক্রিয়া, সেটি একটি, আর মার্ক রথকো যেভাবে বসে আছেন, একটি খুবই মেডিটেশন আর একটি অ্যাকশন। এখানে খুব স্পষ্ট করেই লেখা আছে পোলক অ্যাক্টস, রথকো মেডিটেটেড, এবং এই দুটি ছবির একটি সম্পর্ক রয়েছে। এরা যখন এদের সিগনেচার স্টাইল তৈরি করছেন, তার আগে এরা প্রত্যেকেই যে নানাভাবে ইউরোপের শিল্প আন্দোলনগুলো দ্বারা আন্দোলিত ছিলেন, সেখানে সুরিয়ালিজম একটি বড় ভূমিকা পালন করেছিলেন, যার মধ্যে অটোমিজম এবং বায়োমরফিক্স কোয়ালিটি বা ফর্মের সেইটির একটি লক্ষণ আমরা এখানে দেখতে পাই। তারই একটি ইমেজ হিসেবে এখানে দেখানো হয়েছে। জ্যাকসন পোলক 1912 সালে জন্ম এবং খুবই অল্প বয়সে মারা যান, এবং এটি বলা হয়ে থাকে উনি আত্মহননের পথ বেছে নিয়েছেন। নানা কারণে তার জীবন খুবই অন্য ধরনের হয়ে উঠেছিল। ক্লিমেন্ট গ্রিনবার্গস তাকে হিরো অব দ্য মুভমেন্ট বলেছেন। লি কৃষ্ণার এবং জ্যাকসন পোলক এই দুই দম্পতি দুইজনেই খুবই গুরুত্বপূর্ণ শিল্পী ছিলেন।
যদিও জ্যাকসন পোলক এখানে হিরো হিসেবে চিহ্নিত হয়েছেন। এটি নিয়ে অনেক অভিযোগ রয়েছে যে এই আন্দোলনটি মূলত এর মধ্যে একটি ম্যাসকুলিনিটি রয়েছে, একটি জেন্ডার বায়াসনেস রয়েছে। এই ছবিটি আমি হাজির করেছি, আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে যে এটি মার্ক ট্রান্সে, উনি একজন উত্তর আধুনিক শিল্পী হিসেবে চিহ্নিত। দ্য মিথ অফ ডেপ, এটা 1987 সালে আঁকা। এখানে একজন সমুদ্র পৃষ্ঠে যিনি হেঁটে যাচ্ছেন উনি মূলত জ্যাকসন পোলক, আর নৌকার মধ্যে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে যিনি পথ প্রদর্শন বা দিক নির্দেশনা দিচ্ছেন তিনি হচ্ছেন ক্লেমেন্স গেনবার্গ, বাকিরা সবাই শিল্পী। এবং জ্যাকসন পোলকের যে ভূমিকা তাতে মনে হচ্ছে লাইক জেসাস, এবং উনি এরকম ভাবে বলছেন যে এইটার কোনো গভীরতা নেই, এই সমুদ্রের কোনো গভীরতা নেই, এটা পুরোটাই হচ্ছে সারফেস। এটি তার চিত্র চর্চারই একটি অ্যালিগরি এবং রূপক। ড্রিপকে অনেকেই একটা অটোমেশন এবং অ্যাক্সিডেন্টাল বলে আখ্যায়িত করতে ছিলেন, বিশেষ করে সুরিয়ালিজমের অভিজ্ঞতা থেকে। কিন্তু তিনি এটার বিপক্ষে দাঁড়িয়ে বলেছেন যে আই ক্যান কন্ট্রোল দ্য ফ্লো অফ পেইন্ট, দেয়ার ইজ নো অ্যাক্সিডেন্ট। এবং একই সাথে আমি আরো কতগুলো লেখা তার এই জায়গা থেকে, তার কোটেশন থেকে গ্রহণ করেছি। পেইন্টিং হ্যাজ এ লাইফ অফ ইটস ওন, আই ট্রাই টু লেট কাম থ্রু। উনি বলছেন চিত্রকলার নিজেরই জীবন আছে, আমি শুধু তাকে আসতে দিয়েছি, তাকে অ্যালাউ করেছে। এরকম সে পিকাসোর কথার মতোই মনে হয় যে পিকাসো বলেছিল পেন্টিং আমার শক্তিশালী, পেন্টিং আমি কিছু করি না, পেন্টিং আমাকে দিয়ে করিয়ে নেয়। তারপরে জ্যাকসন পোলক বলছেন পেন্টিং ইজ সেলফ ডিসকভারি, এভরি গুড আর্টিস্ট পেইন্ট হোয়াট হি ইজ। অ্যাকচুয়ালি এটি একটি নিজেকে আবিষ্কার করার মতো। এবং যথার্থ শিল্পী যা আঁকেন উনি যা তাই আঁকেন। তারপরে উনি বলেছেন when I am painting I am not aware of what I am doing, আমি যখন ছবি আঁকি আমি আসলে তখন ভাবি না আসলে আমি কি করছি। It is only after I get acquainted period what I see that I have been evolved. I have no fear about making change, for the painting has a life of its own. আমি যখন ছবি আঁকি তখন আমি কি করছি সে ব্যাপারে সচেতন থাকি না। যে কোনো মুহূর্তে আমি ছবিকে চেঞ্জ করতে পারি, কারণ আমি জানি চিত্রকলার নিজেরই জীবন রয়েছে। এই ছবিটি উপস্থিত করার একটি বড় কারণ হচ্ছে এটি একটি কোলাবোরেটিভ ওয়ার্ক, এবং এখানে জ্যাকসন পোলো আরো দুজন শিল্পীর সাথে কাজ করেছেন। জ্যাকসন পোলো যেই কারণে বিখ্যাত, তার বিশেষ করে তার মেথডের কারণে, তার সিগনেচার দাঁড়িয়ে গেছে ড্রিপের কারণে। রং তিনি ব্রাশ দিয়ে লাগান না, তিনি কানভাসের উপর ঢেলে দেন, ড্রিপ করেন। সেটির সূত্রপাত হয়েছে অনেক আগে, এবং সেটি যে উনি করেছেন নিজে থেকে তা না, তার একটি অনুপ্রেরণার সোর্স ছিল। উনি যে মেক্সিকান মোরালিস্টদের সাথেও কাজ করেছেন, বিশেষ করে মেক্সিকান মোরালিস্ট ডেভিড আলফারো সিকোয়ারেস, তার কাজের মধ্যেও আমরা এই ড্রিপ এর একটি লক্ষণ খুঁজে পাই। এখানেও তার একটি উদাহরণ খুঁজে পাবো। প্রথম দিকে জ্যাকসন পোলক যে ধরনের কাজ করতেন, বিশেষ করে আর্লি পার্টিজে, সেখানে আমরা দেখতে পাই যে একটা সারিয়ালিজমের অনুপ্রেরণা কিভাবে এখানে উপস্থিত হয়েছে। এগুলো তারই একটি লক্ষণ। অনেকেই মনে করেন যে সিজি ইয়ং এর একটা বড় প্রভাব হয়তো জ্যাকসন পোলকের মধ্যে ছিল, বিশেষ করে মনোজগৎ, সাবকনসিয়াসমেন্ট, কালেক্টিভ আনকনসিয়াসমেন্ট, এগুলোর একটি জায়গা সেখানে রয়েছে। আমরা জানি যে ড্রিপ পেইন্টিং এর উনি যেভাবে কাজ করেন সেখানে কনসাস মাইন্ডের চেয়েও ইনস্টিংক্ট, প্রবৃত্তি, ইন্দ্রিয় গ্রাহ্যতা একটা গুরুত্বপূর্ণ জায়গা। এগুলো তারই একটি লক্ষণ, এবং এই ড্রয়িং গুলো দেখলে আমরা খুব সহজেই বুঝতে পারি এর মধ্যে স্পন্টেনিটি কিভাবে কাজ করেছে। জ্যাকসন পোলক নিজেই বলেছেন যে আসলে আমি প্রকৃতিকে আঁকি না, আমি নিজেই প্রকৃতি, আমি আসলে কোনো কিছু ইলাস্ট্রেশন করি না, আমি ব্যক্ত করি আমার অভিব্যক্তিকে। এটার মধ্যে আমরা দেখতে পাই যে একটি সাবকনসিয়াস মাইন্ডের রিফ্লেকশন এখানে রয়েছে। ক্রমান্বয়ে আমরা দেখি যে তার স্ট্রাকচার গুলো কি করে পূর্ববর্তী আমরা যে শিল্প চর্চা দেখি বা শিল্পের এই ইউরোপীয় মাস্টার এবং ক্লাসিক্যাল পেইন্টিং বা ধ্রুপদী শিল্পের যে ইতিহাস, সেখানে বিন্যস্ততা, একটি কেন্দ্র থাকতে হবে, কেন্দ্রের পরে আরো চিন্তার অনুসরণে আরো অনেকগুলো ছোট ছোট কেন্দ্র তৈরি হয়। কিন্তু আমরা দেখি ক্রমাগতভাবে জ্যাকসন পোলক সেই কেন্দ্রগুলোকে মুছে দিয়েছেন, এবং আসলে এখানে এই পেন্টিংটি দেখার পর আমাদের মনে হবে যে পেন্টিংটি কোথায় শুরু কোথায় শেষ, আসলে কোনো কেন্দ্রই যেন এখানে নেই। এই 51 এই সময়ই কিন্তু খুবই তার গুরুত্বপূর্ণ সিরিজের কাজগুলো হয়েছে। আমরা দেখবো যে ক্রমান্বয়ে আসলে কিভাবে তার ক্যানভাস বিবর্তিত হয়েছে। প্রথম দিকে হয়তো ক্যানভাসে একই সাথে রং লেপন এবং ড্রিপ দুটি উপস্থিত ছিল,
পরবর্তীতে আমরা দেখব যে ড্রিপ একটি বড় ভূমিকা পালন করেছে। চাক্ষুষ অভিজ্ঞতা বা চাক্ষুষ, বিশেষ করে রেটিনা রিলেটেড যে অভিজ্ঞতা, তাকে কি করে খারিজ করে দেওয়া হয়, তাকে খারিজ করে কি করে একটি চিত্রতলের অস্তিত্ব এবং এটি যে আলাদা একটি বৈশিষ্ট্য, দ্বিমাত্রিকতা, এখানে একই সাথে রঙের উপাদান, রঙের গুণাগুণ এবং তলের গুণাগুণ সবটাকে কিভাবে বিশেষ মর্যাদার সাথে উপস্থাপন করা হয়েছে। অন্যদিকে আমরা যদি রেনেসাঁ পরবর্তী বা রেনেসাঁর মধ্যে দিয়ে যে দৃশ্যকলার ভাষা তৈরি হয়েছিল, যেখানে একটি কেন্দ্রিক দৃষ্টি আকর্ষণের জন্য কেন্দ্র থাকবে, তার পরবর্তীতে স্তর বিন্যাসের মতো কেন্দ্রগুলো বিন্যস্ত হবে, সেটি বাদ দিয়ে এখানে যেন কোথাও শুরু নেই, কোথাও শেষ নেই, যেখানে আসলে কাঠামোর মধ্যে কোনো হায়ারার্কি থাকবে না, সেরকম একটি পরিস্থিতি। অনেকটা বৃক্ষ আর ঘাসের মধ্যে যে পার্থক্য, সেই রকম। এটি তার একটি বিখ্যাত সিরিজের অংশ, অটাম রিদম নামে। এখানে আমরা দেখব ডিপি রয়েছে শুধুমাত্র ক্যানভাসে। জ্যাকসন পোলক প্রথম ব্যক্তি যিনি আসলে ছবি আঁকার ধরনকে পাল্টে দিয়েছেন। যে ছবি আমরা আঁকতে দেখেছি ইজেলে দাঁড়িয়ে, ইজেলে প্রতিস্থাপন করে ক্যানভাসকে ছবি আঁকতে, তিনি সেখানে পুরো ক্যানভাসকে ফ্লোরে রেখে রং ঢেলে দিচ্ছেন এবং পুরো পুরো প্রক্রিয়া এবং প্রকরণকে পাল্টে দিয়েছেন। এটি একটি, আমি মনে করি, বিপ্লবী ঘটনা। এরপর আমরা আরেকজন শিল্পীর কাছে যাবো। তার আগে হ্যারল্ড রোজেনবার্গ কি বলেছেন, দ্য পেইন্টিং দ্যাট ইজ অ্যান অ্যাক্ট ইজ অ্যান ইনসেপারেবল ফ্রম দ্য বায়োগ্রাফি অফ দ্য আর্ট। অর্থাৎ উনি বলছেন যে এই যে অ্যাক্টটি, এটার সাথে আসলে আমরা শিল্পীর যে ব্যক্তি জীবন, তার জীবনের বৃত্তান্ত, তাকে আলাদা করতে পারে না, বিচ্ছিন্ন করতে পারে না। পেইন্টিং ইটসেলফ ইজ এ মোমেন্ট ইন দ্য adulterate mixture of his life. The act painting is of the same metaphysical substance as the artist exists. New painting has broken down every distinction between art and life. চিত্রকলা বা শিল্পকলায় শিল্পীর জীবন থেকে বিচ্ছিন্ন নয়। নতুন এই শিল্পকলা অ্যাকচুয়ালি শিল্প এবং জীবনের প্রতিটি পার্থক্যকেই ভেঙে দিয়েছেন। পরবর্তী শিল্পী উইলিয়াম দিকোনেনকে নিয়ে আলোচনা করতে চাই। উইলিয়াম দিকোনেন খুবই গুরুত্বপূর্ণ একজন শিল্পী এই বিমূর্ত প্রকাশপদের, যার প্রভাব প্রায় বিশ্বব্যাপী ছিল। তিনি মূলত ডাচ পেইন্টার, ইলিগাল ইমিগ্রেন্ট হিসেবে উনি 1926-এর দিকে হল্যান্ড থেকে, বিশেষ করে রটারডামে তার জন্ম হয়েছিল এবং ওখানেই প্রাথমিকভাবে বলা যায় তার যে প্রাতিষ্ঠানিক শিক্ষা সেটি উনি ওখানেই গ্রহণ করেছিলেন, নেদারল্যান্ডে এবং কিছুকাল বেলজিয়ামও। এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ। I don't paint with ideas of art in mind. I see something that excites me. It becomes my content. এই কথাটার মধ্যে দিয়ে দিকোনেনের অনন্যতা বা তার ব্যক্তি বৈশিষ্ট্যটাকে উপস্থাপন করা যায় খুবই ডিফারেন্টলি। সে বলতে চাচ্ছে যে আমার মনের মধ্যে যেই সব ভাবনা বা ধারণা বিদ্যমান রয়েছে, আমি তা আঁকি না, বরং যা দেখার পর আবেগ তাড়িত হই তাই আমার বিষয় হয়ে ওঠে। দিকোনেন খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন অ্যাশেল গোর্কি, যিনি আর্মেনিয়া থেকে অভিবাসী হিসেবে, রিফিউজি হিসেবে আর্মেনিয়ান জেনোসাইডের পরে নিউ ইয়র্কে এসে হাজির হন। তিনি একই সাথে শিক্ষকও ছিলেন, মেন্টরও ছিলেন, আর্টিস্টও ছিলেন। তার একটি বড় ভূমিকা আমি আগেই উল্লেখ করেছি এই বিমূর্ত প্রকাশবাদীদের অনেকের ক্ষেত্রেই ছিল। বিশেষ করে দিকোনেন তার খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এটি অ্যাশেল গোর্কির কাজ। পরবাস্তববাদ থেকে সরিয়ে এসে পরবাস্তববাদের অনেক জিনিসপত্র গ্রহণ করে নতুন এক শিল্প ভাষা তৈরি করলেন। তা আমি মনে করি অনেক ক্ষেত্রে পথ প্রদর্শকের ভূমিকা পালন করে। আমরা এরপরে যদি দিকোনেনের এই কাজটা দেখি, হয়তো তার কিছুটা লক্ষণ খুঁজে পাবো বা চিহ্ন খুঁজে পাবো। দিকোনেনের আর্লিয়ার ওয়ার্ক এগুলো, এটি একেবারে দিকোনেন স্টিল লাইফ হিসেবে করেছিলেন। এটা 40 দশকের আগে 39-এ করা, এটা তারপর পরে ওই সময়টাতেই করা। এটি তার 40 দশকের শেষের দিকে তিনি কিভাবে রূপান্তরিত হচ্ছেন, এটি কালো ছবি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাবস্ট্রাকশন, তার অনেকগুলো সিরিজ আছে। এটি খুবই গুরুত্বপূর্ণ সিরিজ তার জীবনে। দিকোনেন বলতেন যে আমি বাঁচার জন্য আঁকি না, আমি আঁকার জন্যই বাঁচি। এটি একটি বড় সিরিজ ছিল এক্সকাভেশন নামে, যাকে বাংলায় খনন বলা যেতে পারে। এই সৃষ্টি অনেকের দৃষ্টি আকর্ষণ করেন, বিশেষ করে ক্লেমেন্ট গ্রিনবার্গের। এবং এই ছবির মধ্যে আমরা ইউরোপের আধুনিকতার সূত্রপাতের একটি লক্ষণ খুঁজে পাবো, যেখানে হয়তো সেজানের সাথে একটি পরোক্ষ সম্পর্ক রয়েছে। এর যে ফ্ল্যাটনেস এবং বিন্যস্ততা না হোক, কিংবা এই ছবির যে
ধরন, তার ভিতরে যে তলকে উনি উপস্থাপন করেছেন তার সাথে একটি সম্পর্ক রয়েছে। দিকুনিন বলেছে যে প্রকৃতি যে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং শিল্পী তার মধ্যে শৃঙ্খলা তৈরি করে, এটি অত্যন্ত অযৌক্তিক একটি দৃষ্টিভঙ্গি। মানে উনি এই ধারণাটাকেই গ্রহণ করতে রাজি নয় যে প্রকৃতির মধ্যে একটা কেওয়াজ আছে, শিল্পীরা তার মধ্যে শৃঙ্খলা স্থাপন করে। বরঞ্চ উনি বলছেন যে আসলে আমাদের নিজেদের মধ্যে কিছু শৃঙ্খলা প্রয়োজন। এবং খুব ইন্টারেস্টিং, তার একটা কোটেশন ছিল যে প্রায়শই শিল্পীরা প্রতিষ্ঠিত শিল্প ধারণাকে ধ্বংস করে দেন। যেমন সিজান করেছেন, পিকাসো করেছেন কিউবিজমের মধ্যে দিয়ে, তারপর জ্যাকসন পোল করেছেন। তিনি আমাদের ছবির ধারণাটিকে একেবারেই পাল্টে দিয়েছেন। তারপর আবার আমরা নতুন চিত্রকর্ম দেখতে পাই। এবং দিকুনিন আরো বলেছেন যে আমি বিশ্বের সমস্ত রঙকে আমার চিত্রে হাজির করতে চাই। উইলিয়াম দিকুনিন যে কারণে খুবই বিখ্যাত এবং বিতর্কিত, বিশেষ করে তার উইমেন সিরিজ নিয়ে, সেটি নিয়ে নানা ধরনের আলোচনা এবং সমালোচনা হয়েছে। এখানে আমি একটি তুলনামূলক ভাবে ছবি রেখে তার উইমেন সিরিজ এবং তার নানা ধরনের কাজ, বিশেষ করে এটি তার সহধর্মিণী, তিনিও শিল্পী, তার পোর্ট্রেট এবং তার সেই বিখ্যাত সিরিজ উইমেন। এবং এই উইমেন সিরিজের মধ্যে যেসব উপাদান রয়েছে সেটি বিমূর্ত প্রকাশপাতকে চিহ্নিত করার ক্ষেত্রে আমি মনে করি একটি বড় ভূমিকা রাখবে। সে কি করে একটি প্রকরণ পদ্ধতি, ম্যাটেরিয়ালিটি একটা বড় ভূমিকা রাখে চিত্রকলার দেহ নির্মাণে, এখানে সেটি আছে। আমরা জানি যে এই আধুনিকতার প্রাককালে, বিশেষ করে রেনেসাঁ পরবর্তী যে শিল্প চর্চা, সেখানে উপাদানের কিংবা প্রকরণের অস্তিত্ব তেমন ছিল না। তাদের ভূমিকা একেবারেই নগণ্য বলা যেতে পারে তাদের ভূমিকা আড়ালেই ছিল। কিন্তু আধুনিকতায় এসে আমরা দেখি যে তারা ফোরফ্রন্টে চলে আসে এবং তারা বরঞ্চ বিষয় হিসেবে উপস্থিত হয় এবং একই সাথে উপলব্ধি প্রকাশের বাহন হিসেবে হাজির হয়। যেটি আমরা এখানে দেখি যে একটি ব্রাশ কিভাবে পরিচালিত হচ্ছে, একটি রং কিভাবে লেপন হচ্ছে, তারা প্রত্যেকেই আমার মনোজগতের, আমার আবেগের বাহন হয়ে উঠছে। টেক্সচার্স, ড্রিপিং, এরা সবাই একটা মনস্তাত্ত্বিক অভিঘাত তৈরির ক্ষেত্রে সক্ষম। এখন আমরা যদি চিন্তার দিক থেকে কম্পেয়ার করতে চাই ম্যাডোনাগুলোর সাথে, এই দিকুনিনের নারীর পার্থক্য কিংবা সাদৃশ্য কোথায় রয়েছে? কারণ দিকুনিন খুবই সমালোচিত হয়েছেন একজন পুরুষ শিল্পী হিসেবে নারীকে এইভাবে উপস্থাপন করার ক্ষেত্রে, যদিও উনি পরবর্তীতে সেটি গ্রহণ করেনি, তিনি নিজেই অন্যভাবে সেটিকে ব্যাখ্যা করেছেন। আমরা দেখব যে এই বিজ্ঞাপনের নারী এবং দিকুনিন নারীর মধ্যে পার্থক্য রয়েছে। অ্যাপারেন্টলি হয়তো এক ধরনের সম্পর্ক থাকতে পারে, কিন্তু খুব গভীরে আমরা যদি পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখব যে এখানে অন্যান্য আনুষঙ্গিক যেসব উপাদান রয়েছে, রং এবং প্রকরণ এবং গেস্টার, ব্রাশ যেভাবে পরিচালিত হয়েছে, যে আবেগ সেখানে মথিত হয়েছে, উপস্থাপিত হয়েছে, সেগুলি সম্মিলিতভাবে একটা বয়ান তৈরি করে থাকে। আমরা দেখি বিজ্ঞাপনে নারীর ইমেজ কিভাবে সেক্সুয়ালাইজড হচ্ছে, কিন্তু সেটার সাথে যদি আমরা তুলনা করি তাহলে দিকুনিনের নারী কিন্তু সত্যিকার অর্থে দিকুনিন যে কথাটি উচ্চারণ করেছেন যে আমার নারীরা প্যাসিভ না, অনেক শক্তিশালী, তারা যেভাবে তাকায় এবং তারা যেভাবে নিজেদেরকে প্রকাশ করে সেটা শক্তিরই প্রতিনিধিত্ব করে এবং তারা কোনো পোর্ট্রেট না, তারা একটা অ্যালেগরি, তারা আর্কিটাইপ। আমি দিকুনিন এবং দিকুনিনের উইমেন সিরিজকে পাশাপাশি রেখেছি যে একজন পুরুষ শিল্পী কিভাবে নারীকে দেখেন এবং নারীর দেহ কিভাবে নির্মাণ করছেন তা। এটি তার উইমেন সিরিজের আরেকটি কাজ। আমরা এটি খুবই গুরুত্বপূর্ণ যে অনেকেই পরবর্তীতে তুলনা করেছেন যে ভেনাস অফ উইলেন্ড্রপসের সাথে দিকুনিনের নারীর একটি সম্পর্ক হয়তো বা রয়েছে, বিশেষ করে নারীকে যে একটি শক্তিমত্তার আর্কিটাইপ হিসেবে দেখা হয়েছে, ভাইটালিটি হিসেবে দেখা হয়েছে, সেইটি এখানে মনে হয় উপস্থাপিত হয়েছে। আর এটি রেখেছে এই কারণে যে কি করে দিকুনিন তার প্রকরণ পদ্ধতি এবং এগুলোকে ভাষার উপকরণ হিসেবে ব্যবহার করেছেন এবং এরা নিজেরাই যে একটি ব্রাশ পরিচালনা, একটি রং, এরা সম্মিলিতভাবে একটি উপলব্ধির জগৎকে, একটি আবেগকে কি করে এইসব সমস্ত উপাদানের প্রতিনিধিত্ব করে। এরপর আমি আলোচনা করতে চাই কালার ফিল্ডের অন্যতম শিল্পী মার্ক রথকোকে। তার আগে আমি যে ছবিটি উপস্থাপিত হয়েছে হ্যান্স হপম্যান সম্পর্কে খানিকটা বলে নেই। হ্যান্স হপম্যান জার্মান থেকে আগত অভিবাসী। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন শিক্ষক হিসেবে আমেরিকান শিল্পকলার ইতিহাসে।
তার কথা উল্লেখযোগ্যভাবে স্মরণ করে সকলে, এবং তিনি একজন কালার ফিল্ডের শিল্পী হিসেবে চিহ্নিত। কালার ফিল্ড বলতে যেটি বোঝা যায় যে আমরা এতক্ষণ যে দুজন শিল্পীকে দেখলাম তারা যেই লেভেলের গেস্টার, তাদের বডির উপস্থিতি ক্যানভাসের সাথে রং লেপনে যেই রকম ভাবে ভূমিকা পালন করেছে, কালার ফিল্ডে এসে আমরা সেটি দেখতে পাবো না। সেটির অনুপস্থিতি নন গেস্টারাল, অ্যাবস্ট্রাক্ট, এক্সপ্রেশনিজম, পোস্ট পেইন্টারলি, এমনকি পেইন্টারলিও না। পেইন্টারলি মানে মনে হচ্ছে যেখানে টেক্সচার, ম্যাটেরিয়ালিটি খুবই গুরুত্বপূর্ণ। এখানেও ম্যাটেরিয়ালিটি রয়েছে, বাট ইন এ ভেরি ডিফারেন্ট ওয়ে। ঠিক অ্যাশেল গোর্কির মতো নাম পরিবর্তন করেছিলেন মার্ক রথকো, যেমন অ্যাশেল গোর্কি তার নামের সাথে গোর্কি লাগিয়েছিলেন মার্কোস ইয়াকোবোভিচ রথকোভিচ, কিন্তু তিনি সংক্ষিপ্ত করেছেন তার নামকে মার্ক রথকো, অনেকটা তার চিত্রকলার মতোই। রাশিয়ান লাটভিয়ান, একটা সেকুলার জুইশ পরিবারে তার জন্ম 1903 দিকে, এবং 1970 চলে যান, এবং সেটি সকলেই জানেন যে সেটি একটি আত্মহননের পথ ছিল। রথকো বলেছে, I became a painter because I wanted to raise painting to the level of pregnancy of music and poetry. এই কথাগুলোর মধ্যে দিয়ে আমরা কিন্তু রথকোর মনোজগৎকে বুঝতে পারি। রথকো খুবই ইন্টেলেকচুয়ালি, বিশেষ করে কালার ফিল্ড আর্টিস্টদেরকে চিহ্নিত করা হয় খুবই বুদ্ধিদীপ্ত বলে, অনেক ইন্টেলেকচুয়াল বলে অনেকেই তাদেরকে আখ্যায়িত করে থাকেন। I am interested only in expressing basic human emotion, tragedy, ecstasy, doom, and so on. And the fact that a lot of people break down and cry and confronted with my pictures, so that I communicated those basic human emotions. The people who weep before my pictures are having the same religious experience I had when I paint. এই শেষের লাইনটি আমি বলি যে যারা আমার ছবির সামনে দাঁড়িয়ে অনেক ক্ষেত্রে কেঁদেও ফেলেন, তারা যে উপলব্ধির মধ্যে থাকেন, আমি ছবি আঁকার সময়ও কিন্তু একই ধরনের উপলব্ধি পেয়ে থাকি। We favored simple expression of concrete thought. We are for the large shape because it was the impact of the unequivocal we wish to reserve the picture plan. We are for the platforms because the digital illusion reveal truth. শেষের লাইনটি আমি খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করি। আমরা এটা দ্বিতলের পক্ষে, কারণ এটা বিভ্রমকে ধ্বংস করে। এই যে একটি পুরো বিমূর্ত প্রকাশবাদ, এমনকি ক্লেমেন্ট গ্রিনবার্গ বারবারই এই বিভ্রমের বিপক্ষে নানাভাবে কথা বলেছেন। সেই সময় নিউ ইয়র্ক টাইমসে হেডলাইন হয়েছিল রথকোর কথা, "There is no such thing as good painting, about nothing. We favor the simple expression of complex thought." আমরা একেবারে সিম্পল প্রকাশের পক্ষে, আমাদের ভিতরে যে জটিল চিন্তা তাকে কতটা সিম্পল ভাবে প্রকাশ করা যায় সেটারই পক্ষে আমরা। আক্রান্ত তার ছবি সম্পর্কে আরো অনেক ভাবেই তিনি বলেছেন, রঙের উপর রং লেপন না, তিনি এমন কিছু প্রকাশ করতে চেয়েছেন যা তার পক্ষে ধারণ করা সম্ভব ছিল না, যা অব্যক্ত, বর্ণনা করা যায় না, তাকেই তিনি ব্যক্ত করেছেন, বিবৃত করেছেন। এইটি একেবারে আর্লিয়েস্ট ওয়ার্ক, যখন এরা প্রত্যেকেই আমি উল্লেখ করেছি যে পরাবাস্তব দ্বারা অনুপ্রাণিত ছিলেন, কিন্তু এই পরাবাস্তবের মধ্যে কি করে আর্কিটেকটনিক স্ট্রাকচার এবং ডিস্টোরশন, ডিকনস্ট্রাকশন ঢুকে পড়েছে সেটি দেখা যায়। সেটি পরবর্তীতে এটি তার একটি সিরিজ 30 দশকের দিকে, যখন তিনি আমেরিকান সাবওয়ে নিয়ে কাজ করছেন, কারণ আমেরিকান সাবওয়ে এত মেলানকোলিক, এত ডিহিউম্যানাইজ, সেটি তাকে খুবই আক্রান্ত করেছে। তারই একটি চমৎকার প্রতিনিধিত্ব করে বা প্রতিবিম্বিত হচ্ছে তার এই ছবিগুলোর মধ্যে। তারপর কি করে উনি ক্রমান্বয়ে বিবর্তিত হচ্ছেন, আমরা দেখতে পাই ইউরোপের চিত্রকলার প্রভাব কিভাবে এখানে বিবৃত আছে। ঠিক একইভাবে বরাবরই বলছি, সাররিয়ালিজমের একটা বড় ইনফ্লুয়েন্স রয়েছে, সাবকনসিয়াস মাইন্ডের রিফ্লেকশন এখানে প্রচন্ড ভাবে রয়েছে। রং, ফর্ম, এই যে সাররিয়ালিজমের মধ্যে একটি বড় উপাদান ছিল বায়োমরফিক, অর্থাৎ জৈবতা, জৈব ফর্মের মধ্যে, আকৃতির মধ্যে একটি জৈব লক্ষণ বা জৈব বৈশিষ্ট্য, সেটি এর মধ্যে তার এই পূর্ববর্তী সবগুলো কাজের মধ্যে আমরা দেখতে পাই। এটি ক্রমাগতই আমরা দেখতেছি যে তার স্ট্রাকচার কিভাবে বিবর্তিত হচ্ছে। যদিও এগুলো ফিগারেটিভ ছবি, কিন্তু এর স্ট্রাকচার গঠনের মধ্যে আমরা পরবর্তীতে তার যে বিমূর্ত চিত্রকলা, একেবারে সত্যি করতে যেখানে কোনো দৃশ্য জগতের অবয়বের কোনো সম্পর্ক নেই, সেখানেও আমরা দেখবো যে এই কাঠামোগুলো কিভাবে উপস্থিত হচ্ছে। আবারও দেখতে পাই যে একটা মনস্তাত্ত্বিক অভিজ্ঞতা তৈরি করার ক্ষেত্রে এই ফর্মগুলো, এই জৈব ফর্মগুলো, তাদের যে কন্ট্রোল, তাদের যে প্রান্ত সীমা, সেগুলো এত নরম এবং এত ডিফাইন না, অনেকটাই কনফিউজ এবং অনেকটাই অনির্দিষ্ট। সেগুলো কি করে একটা আমাদের মনোজগতিক
উপলব্ধির কথা বলে থাকে তারই একটি লক্ষণ। এই ছবিটি দেখার একটি বড় কারণ হচ্ছে এটি মাতিসের একটি বিখ্যাত পেইন্টিং রেড স্টুডিও। এটি 1949-এর দিকে আমেরিকার মডার্ন আর্ট মিউজিয়ামে সংগৃহীত হয়। তখন নিয়মিতভাবে মার্ক রথকো মডার্ন আর্ট মিউজিয়ামে ভিজিটর ছিলেন এবং বিশেষ করে এই ছবিটির সামনে তিনি হাজির হতেন এবং এটি তাকে নানাভাবে আসলে অনুপ্রাণিত করে। কারণ এই যে রেড কালারটি বিশেষ করে পিছনে এবং উপস্থাপিত যে ফর্মগুলো, যেগুলো প্রত্যেকটাই মাতিসের নিজের জীবনের সাথে, নিজের শিল্প চর্চার সাথে সম্পর্কিত। তার পেইন্টিং, তার তার স্টুডিও, তার স্কাল্পচার, তার চেয়ার, তার টেবিল, এগুলো সবগুলোই সেখানে কিন্তু উপস্থিত রয়েছে। কিন্তু ইট ইজ অল অ্যাবাউট টোটালিটি। এটা একটা সম্পূর্ণতা নিয়ে এই কাজটি, এবং সেই সম্পূর্ণতাকে হাজির করার জন্য যে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে সেটি হচ্ছে তলের লাল রং। এবং অনেক ক্ষেত্রে যেসব আসবাবপত্র রয়েছে তাদের যে ড্রয়িং, সেটি আঁকা নয়, সেটি কিন্তু এই লাল রং লাগাবার সময় সেটিকে ছেড়ে দিয়েই কিন্তু সেই, অর্থাৎ ক্যানভাসের যে রং ছিল তা দিয়ে নির্মাণ করা হয়েছে। ফলে এই সবটা মিলেই একটা সেন্সুয়ালিটি এখানে এই কাজটির মধ্যে হাজির হয়েছে। এটির একটি গুণাগুণ পরবর্তীতে মার্ক রথকোর কাজে উপস্থিত হতে দেখব খুবই ভিন্নভাবে। এখানেও আমরা যদি দেখি যে ফর্মগুলো নানাভাবে হাজির হলেও কিন্তু তারা একটি টোটালিটির কথা বলছে। আবার অন্য দিক থেকে যেমন খুবই প্রাচীন, বিশেষ করে ইটালিয়ান ফ্রেস্কো তাকে নানাভাবে অনুপ্রাণিত করেছে, তার একটি লক্ষণ খুব চমৎকারভাবে এখানে দেখা যায়। রথকো প্রায় বলতেন যে মৃত্যুর ভয়, দুঃখ এবং হতাশা মানুষের সাথে সবচেয়ে দৃঢ়ভাবে যুক্ত থাকে, কিন্তু এটি আবার পরোক্ষভাবে কিন্তু মানুষকে অধিক শক্তির সঞ্চার করে। উনি এটির মধ্যে দিয়ে যে দুঃখ, হতাশা, এটিকে তিনি একেবারে নেতিবাচক ভাবে দেখতে চান না। তিনি দেখেন যে এটি অন্যভাবে একটি শক্তিও সঞ্চারিত করে। এগুলো একেবারেই তার ক্লাসিক্যাল পেইন্টিং, যেগুলো বলার অপেক্ষা রাখে না। এই ছবিগুলো দেখলে আমরা বুঝতে পারি যে তিনি যে বলেছেন যে শুধু রঙের পারস্পরিক সম্পর্ক দিয়ে এটি বিবেচনা করলে হবে না, এটিকে এক ভিন্নভাবে দেখতে হবে, তাহলেই এই ছবিটির মর্মার্থ উপলব্ধি করতে সম্ভব হবে। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এই সব ধ্রুপদী কাজগুলো সাইজ বা আকার, তাদের বৃহৎ আকৃতি দর্শকদেরকে আহ্বান করবে ভিতরে প্রবেশ করবে। তারা এর সাথে অন্তর্ভুক্ত, তারা এর অংশীদার, তারা এর অংশ। সর্বশেষ তার কাজের মধ্যে বহু স্তরের উপস্থিতি রয়েছে। উনি যেভাবে রং লেপন করেন, সেটি ধরেন এই গ্রিনটি কিংবা ব্ল্যাক কিংবা লাল, এটি অনেক স্তরে, এবং উনি রঙের সাথে, তেল রঙের সাথে টারপিনটাইন মিশিয়ে এত পাতলা করেন যে ক্যানভাসের উপরে রংটি লেবে না থাকে, ক্যানভাস যেন নিজেই রংটাকে অ্যাবজর্ব করেন, এরকম একটি চিন্তা থেকে তিনি করে থাকেন। ফলে অনেক ক্ষেত্রে বর্তমানে তার কাজের একটি সংকট তৈরি হয়েছে, বিশেষ করে রেস্টোরেশনের ক্ষেত্রে। আমরা জানি যে রথকো এক ধরনের চিরায়ত সত্য, চিরায়ত উপলব্ধি কিংবা চিরায়ত আকাঙ্ক্ষাকে প্রকাশ করতে চেয়েছেন তার চিত্রকলায় কিংবা তার ভাষা। কিন্তু দেখা যায় তার শিল্পকর্ম সমূহ দর্শকদের সাথে যোগাযোগ তৈরি করে ব্যক্তি বিশেষে, অর্থাৎ ব্যক্তি নিজেই তার অর্থ তৈরি করেন। এখানে ঠিক কোনো একটা চিরায়ত অর্থ কিন্তু সেভাবে হয়তো হাজির থাকে না, এবং তার রং খুব গভীরভাবে সাবজেক্টিভ, যা আমাদের প্রত্যেকের স্মৃতির সাথে সম্পর্কিত। সেজন্যই একই রং আমরা ধারণ করি প্রত্যেকে আলাদা আলাদা ভাবে। রথকো রংকে ব্যবহার করেছেন আবেগের বাহন হিসেবে এবং যোগাযোগের মাধ্যম হিসেবে। রথকো কান্দিনিস্কির মতেই মনে করতেন রং সঙ্গীতের ঘনিষ্ঠ আত্মীয়। সেজন্য কেউ কেউ তাকে বলেছেন রথকোর পেইন্টিং হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত। রথকো গভীরভাবে নিজেকে যুক্ত রেখেছিলেন, অনুশীলন বিশেষ করে ইউরোপীয় আধুনিক চিত্রকলার সাথে, এবং একই সাথে তিনি গ্রিক মিথোলজি দ্বারা আন্দোলিত ছিলেন। বিশেষ করে এটি নিৎসে পাঠ করার পর উনি অ্যাপোলোনিয়াস এবং ডায়োনিসিয়াস সম্মত এই পুরাণ দ্বারা তিনি খুবই আক্রান্ত ছিলেন। এই দুজনেই, অ্যাপোলো এবং ডায়োনিসিয়াস উভয় জিউসের সন্তান ছিলেন। অ্যাপোলোকে বলা হতো গড অফ সান, যিনি যৌক্তিক চিন্তা এবং শৃঙ্খলার অধিকারী। ডায়োনিসিয়াস অন্য দিক থেকে হচ্ছে গড অফ ওয়াইন অ্যান্ড ডান্স, অযৌক্তিক, বিশৃঙ্খলা এবং আবেগ ও এনজয়কে যিনি নির্দেশ করেন। উইথ হিউম্যান ইমোশন, উইথ দ্য হিউম্যান ড্রামা, as much as I can possibly experience it, the elimination of all obstacles between the painter and the idea. এই যে শিল্পীর সাথে, স্রষ্টার সাথে, প্রণেতার সাথে ভাবনার, ধারণার যে পার্থক্য, সেটিকে তিনি মুছে দিতে চেয়েছেন।
এবং একই সাথে ভাবনা, ধারণা কিংবা চিন্তা এবং পর্যবেক্ষকের ও পার্থক্য মুছে দিতে চেয়েছেন। এটি দেখলে আমরা বুঝতে পারি যে রথকো কি করে আয়তক্ষেত্রের যে প্রান্ত সীমা ক্যানভাসের সেটিরই অনুসৃতিতে আরো কতগুলো আয়তক্ষেত্র তৈরি করেছে এবং রং লেপনের মধ্যে দিয়ে মনে হচ্ছে যেন দ্বিতলের উপর দ্বিতল উপস্থাপন করেছেন। প্রত্যেকটার মধ্যে একই বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি, বিশেষ করে যেগুলোকে আমরা রথকোর পেন্টিং হিসেবে চিহ্নিত করতে থাকি। রথকো বলছে চিত্রকলা নিরেট দৃশ্যরূপ বা ইমেজ নয় বা ছবি নয়, এটি বস্তুতেই একটা অভিজ্ঞতা। আমরা এই কথাটা পাঠ করলে আমরা বুঝতে পারি যে রথকের মধ্যে কি মনোজগৎ আসলে বসবাস করছে। Without monsters and God, art cannot enact our drama. Art's most profound moment expressed this frustration, and they were abandoned as untenable superstitions. Art sinks into the melancholy, eating the nostalgic intimation of half-lit world. এখানে একই সাথে যে রঞ্জন পদার্থ রং তাদের অস্তিত্ব যেমনি প্রতীয়মান হচ্ছে, তেমনি এরা সম্মিলিতভাবে আমাদেরকে একটি নতুন উপলব্ধির জগৎ উপহার দিচ্ছে, যে জগৎ হয়তো আমাদের সাদৃশ্য জগতের যে অভিজ্ঞতা তার সাথে সম্পর্ক নয়, আমাদের মনোজগৎ কিংবা আমাদের আবেগ, আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য উপলব্ধির মতো। অনেকেই রথকোর পেন্টিং কে গ্রেগরিয়ান চান্টের মতো তুলনা করেছে, যেন মনে হবে এটি একটি ধর্মীয় সঙ্গীতের সমতুল্য। অসাধারণ, এটি দেখলে আমরা বুঝতে পারি যে কি উপলব্ধি তখন রথকোর মধ্যে ছিল। এটি ক্রমাগত আমাদেরকে একটি মৃত্যুর উপলব্ধি তৈরি করে। এটি হচ্ছে একেবারেই রথকোর টেট মডার্নে যে তার কালেকশন আছে, টেট মডার্নে যাওয়ার আমার অভিজ্ঞতা হয়েছে। আমি নিজে টেট মডার্ন ঘুরে যখন রথকোর রুমটিতে, বিশেষ রুমটিতে, যেটি রথকোর নিজের নির্দেশনায় এটির আলো এবং বিন্যস্ততা তৈরি করা হয়েছিল, টেট মডার্নে এত কালেকশন যে সেগুলো দেখার পরে আমি যেভাবে অবিন্যস্ত হয়ে উঠেছিলাম, অস্থির হয়ে উঠেছিলাম, কিন্তু রথকোর রুমে যাওয়ার পর আমি যে প্রশান্তি পেয়েছি, সত্যি সেটি তুলনাহীন। সেটি আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। এটি একটি চার্চ, তাকে কমিশন করা হয়েছিল, পরবর্তীতে এটি রথকো চ্যাপেল হিসেবে পরিচিত। এখন একেবারেই তার মৃত্যুর কয়েক বছর আগে এটি কমিশন করা হয়েছিল। বিশাল বিশাল অনেক পেন্টিং সেগুলো উনি করেছেন, বেশ কয়েক পেন্টিং, কয়েক বছর ধরে এই কাজগুলো উনি করেছেন, মূলত মেরুন, ব্ল্যাক এবং ইত্যাদি রঙ। এখানে এটি একটি এক্সপেরিয়েন্সিয়াল স্পেস হবে। হ্যাঁ, আমাকে এতক্ষণ ধৈর্য সহকারে শোনার জন্য সকলকেই ধন্যবাদ। আমি জানি এটির আকার, আকৃতি এবং বিষয় চিন্তার দিক থেকে এত বিচিত্র যে অনেক বিষয় নিয়ে এটি আলোকপাত করার রয়েছে। আমি আজকে খুবই সংক্ষিপ্ত আকারে এটি উপস্থাপন করেছি। এটি আগেই উল্লেখ করেছি যে আমার এর একটি উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের আধুনিক চিত্রকলাকে বুঝবার জন্য এই আন্দোলনটিকেও আমার মনে হয় যথাযথভাবে বোঝা এবং বিশ্লেষণ করা আমাদের জন্য খুব জরুরি। সে কারণেই বলা, বাংলাদেশের আধুনিক চিত্রকলাকে, বিশেষ করে দ্বিতীয় প্রজন্মের শিল্পীকে, যারা একই সাথে দেশে শিক্ষা গ্রহণ করেছেন এবং পরবর্তীতে অধিকাংশ শিল্পী ইউরোপে শিক্ষা গ্রহণ করেছেন, যখন বিমূর্ত অভিব্যক্তিবাদ পৃথিবী জুড়েই নতুন চিন্তার উন্মেষ ঘটিয়েছিল। এখানে নানা বিতর্ক তর্ক থাকতে পারে, তার সেই আবহাওয়া থেকে বাংলাদেশের শিল্প চর্চা মুক্ত ছিল না। আমার ইচ্ছা আছে পরবর্তীতে বাংলাদেশের শিল্পীদের প্রেক্ষিতে আরো ব্যাপকভাবে আলোচনা করার ইচ্ছা রাখি, এবং এই বলে আজকে শেষ করছি। সকলকে ধন্যবাদ।